হ্যাঁ, আমরা আমাদের আলোচনাটা শুরু করি। যারা জয়েন করেন নাই তারা জয়েন করতে পারবেন, অটো জয়েন দেওয়া আছে, তারা যখনই আসবেন তখনই আবার জয়েন করতে পারবেন। আচ্ছা, আমরা উইল দলিল, এতক্ষণ আমরা বিনিময় দলিল পর্যন্ত আলোচনা করছিলাম। এরপরে যে দলিলটা উইল দলিল, যদিও মানে অন্য মানে পার্টিশন ডিড যেটা আলোচনা করছিলাম একটু আগে, এটার মতো উইল দলিলটা এত বেশি পরিমাণে হয় না। এটা কিন্তু হিন্দু এবং মুসলিম উভয় ধর্মাবলম্বীদের মধ্যে এটা হয়ে থাকে উইল দলিল। হিন্দুদের ক্ষেত্রে এই উইল দলিলটা, আপনি হিন্দু ধর্মাবলম্বী একজন আছেন, আমার সাথে মাত্র জয়েন করেছেন, এটা কিন্তু উইল দলিলটা কিন্তু বেশি কার্যকর এবং ইজি। মুসলিমদের মধ্যে একটু বাধা আছে উইলের ক্ষেত্রে। মুসলিমদের ক্ষেত্রে বাধাটা হচ্ছে 3 ভাগের 1 ভাগের বেশি সম্পত্তি উইল করে দেওয়া যায় না। আমি যে সম্পত্তির মালিক, আমি কিন্তু আমার সম্পত্তি 3 ভাগের 1 ভাগ সম্পত্তি উইল করতে পারবো, পুরো সম্পত্তি উইল করতে পারবো না। হিন্দুদের ক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ সম্পত্তি উইল করতে পারবেন। উইলটা আমরা কখন করি? উইল মানে কি? উইল মানে হলো ইচ্ছা। উইল করা হয় হচ্ছে মৃত্যুর আগে এই সম্পত্তিটা দিয়ে যাওয়া, যাতে মৃত্যুর পরে আমি যাকে দিতে চাচ্ছি সে যেন ভোগ করতে পারে। অনেক সময় আমরা মৃত্যুর আগে দিই না, কারণ আগে দিলে আমরা যদি দান করে দিয়ে দিই, দানপত্র করে, তাহলে সম্পত্তি যাকে দিয়ে দিলাম তিনি কিন্তু আমাকে বিতাড়িত করে দিতে পারেন সম্পত্তি থেকে। নিজের সন্তান অনেক সময় এটা করে, এই জন্য অনেক মানুষ উইল করে। এই উইলটা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের জন্য একটু ইজি হবে। এই ক্ষেত্রে সবটা সম্পত্তি আমরা চাইলে উইল করে দিতে পারবো, আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষরা। আর আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষরা যেটা করতে পারবো, 3 ভাগের 1 ভাগ উইল করতে পারবো। কারণ মুসলিম আইনের মধ্যে হচ্ছে সম্পত্তি এইভাবে আগে দেওয়া যাবে না, বেশি মানে সবটা দেওয়া যাবে না, এটার বিধান যে পরে উত্তরাধিকার সূত্রে তারা পাবে। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে আপনারা চাইলে আমরা সম্পত্তি আগেও দান করে দিয়ে দিতে পারি। উইল দলিলটা হচ্ছে আগে সম্পত্তি দিয়ে দেওয়া, ইচ্ছা প্রকাশ করা এবং সম্পত্তি মৃত্যুর পর সম্পত্তিটা বন্টন হবে। তবে এই দলিল যে ইচ্ছাটা আমি আগে পোষণ করে আগে রেজিস্ট্রি করলাম, এটা কিন্তু হবে না, মানে কার্যকর হবে না। কার্যকর হবে মৃত্যুর পর। কারণ মৃত্যুর পর আমি উইল মানেই হচ্ছে উইলের মধ্যে বলাই থাকবে যে মৃত্যুর পরে এই সম্পত্তিটা অমুক পাবে, যাকে আমরা দিব উইল করে। এর আগ পর্যন্ত সেই মালিক থাকবে, এর আগে কিন্তু সম্পত্তিটা ট্রান্সফার হবে না। এই উইলের মধ্যে মৃত্যুর পর সম্পত্তি বন্টন এবং হস্তান্তরের ইচ্ছা প্রকাশ, উপাদান, উইলকারীর পূর্ণ পরিচয় এটা থাকবে, পূর্ণ পরিচয় ক্রেতা বিক্রেতার মতো সবটাই থাকবে, সম্পত্তির বিবরণ থাকবে, তারপর উত্তরাধিকারীদের কথা বলা থাকবে, লাভভোগীর নাম এগুলো থাকবে, বন্টনের ধরন ও শর্ত, উইলকারী সুস্থ মনের ঘোষণা, প্রত্যাহারের অধিকার, সাক্ষী স্বাক্ষর এগুলো থাকবে। স্বাক্ষর কিন্তু সব দলিলই থাকে, আমি দলিলগুলো দেখাইলে তখন আপনারা পরিষ্কার বুঝলেন। দলিলগুলো পড়ে শোনাবো, দেখাবো দলিলগুলোতে কি থাকে সংক্ষেপে। একতরফা দলিল জীবিত অবস্থায় কার্যকর হয় না। এই দলিলটা হচ্ছে একতরফা দলিল, একজন উইল করেন আরেকজনকে দেন, আরেকজন কিছু করেন না, তার জন্য তিনি এমনি এটা পেয়ে যান। যে কোনো সময় এটা পরিবর্তন বা বাতিলযোগ্য করা যায়। মৃত্যুর আগে উনি চাইলে এটা পরিবর্তন করতে পারে, বারবার পরিবর্তন করা যায়, কারণ এটা কার্যকর হবে মৃত্যুর পর। কাজে জীবিত অবস্থায় তিনি বারবার চেঞ্জ করতে পারেন। এটা আমার যেমন লেকচার শিটটা আমি বারবার আপডেট করতে পারি, এমন বিষয়। কারণ এটা তো আমি মানে জীবিত, আমি লেকচার দিচ্ছি, পরে তো আমি আপডেট করতে পারবো না। মালিকানা জীবিত অবস্থা, আর যেহেতু অন্য দলিলগুলোতে তো আমার মালিকানা চলে যায়, আমি আপডেট করবো কিভাবে? এটা মালিক হয়ে যান আরেকজন। আচ্ছা, এটা মালিকানা জীবিত অবস্থা, এটা হস্তান্তর হয় না, এটা মৃত্যুবরণ করার পর এটা আরেকজনের কাছে যায়। স্টাম্প হচ্ছে, এখানে কোনো স্টাম্প লাগে না, কোনো টাকা খরচ হয় না, রেজিস্ট্রি ফিসও লাগে না, বাধ্যতামূলক না, ভ্যাটও লাগে না এই মামলায়। এই হলো আমাদের টোটাল আলোচনা ছিল। এরপরে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে দলিলগুলা দেখাবো। এই যে এখন আমরা একটা 1361-97 সালের একটা দলিল এটা দেখাচ্ছি। এই যে দলিলের মধ্যে 40 টাকা একটা স্টাম্প, এগুলো কিন্তু লেখা থাকে। এই স্টাম্পের মধ্যে দলিলগুলা হয়। এটা কিন্তু মূল দলিল না, এটা মূল দলিলের সই বই নকল। সই বই নকল দিয়েও আমরা দলিলে কি থাকে এটা বর্ণনা করা যায়, কারণ সই বই নকলটা সহজে অ্যাভেলেবল থাকে সবার কাছে। মেইন দলিলটার মধ্যে শুধু পার্থক্য হচ্ছে মেইন দলিলে তার ছবি থাকে, তার নিজস্ব স্বাক্ষরটা থাকে, আর এখানে হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস থেকে ওই স্বাক্ষরটা তারা লিখে দিয়ে দেয়। অর্থাৎ এখানে দেখবেন যে আব্দুল লতিফ প্রথম পক্ষ, সাইবুল ইসলাম একই হাতের লেখায় দেওয়া। আর মেইন দলিলে হচ্ছে আব্দুল লতিফ যে স্বাক্ষরটা তিনি নিজে করেছেন, তার লেখাটা আর সাইবুল ইসলাম লেখাটা এক হবে না। আমি পরবর্তীতে মেইন দলিল একটা আমি দেখাবো, তখন আপনারা সহজে যাবে। আমরা মেইনলি যেহেতু দলিলে কি কি থাকে এটা দেখাচ্ছি, এটা সই বই নকল থেকে দেখালেও চলবে, কারণ বেশিরভাগ সময় আমাদের হাতে সই বই নকল গুলাই থাকে। এই কারণে সই বই নকল থেকে এটা দেখানো হচ্ছে। কারণ এটা কিন্তু আবার মেইন দলিলটাও যদি আমি দেখাই, পরে আমি দেখাবো, তাহলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে যে মেইন দলিলটা কি থাকে। কারণ এক একজনের কাছে এক একটা আসবে, তখন আমরা বুঝতে অসুবিধা হবে যে এইটা আবার কি, স্যার তো দেখাইলো আরেকটা। এই দলিলটা কিন্তু আমরা দেখি, বা আমি একটা পাইলাম একটা, এখানে আরেকটা দেওয়া আছে 1361 দলিল নাম্বার, এটা লেখা আছে কত সালে এটা ইয়ে হয়েছে, সম্পাদন হয়েছে, তাই কিন্তু যে 5 দিয়ে থাকে।
আর এটা হলো কত তারিখে এটা দেওয়া হয়েছে এই জমির কথা। এটা লেখা আছে এওয়াজ বদল দলিল প্রথম পক্ষে প্রাপ্ত ভূমি 6%, মূল্য আনুমানিক 3000 টাকা, দ্বিতীয় পক্ষে প্রাপ্ত 16%। যেহেতু এটা এওয়াজ বদল দলিল, আমি কিন্তু এওয়াজ দলিল নিয়ে আলোচনা করছি, এওয়াজ বদল দলিল নিয়ে। এওয়াজ বদল দলিলে কিন্তু একজন আরেকজনকে দান করে একটা জায়গা দেয়, আরেকজনকে বিনিময়ে কিছু জায়গা দেয়, এটা এওয়াজ বদল দলিল। 3000 টাকা। উভয় পক্ষের ভূমির মৌজা চর দেহুন্দা ইউনিয়ন, থানা করিমগঞ্জ, প্রথম পক্ষ আব্দুল লতিফ। স্বাক্ষরগুলা কিন্তু এই যে বাস দিয়ে এভাবে করতে হয়। তারপরে এই যে পিতা মৃত, আমি যেগুলো বলছিলাম দলিলের মধ্যে যে তার ধর্ম কথা, জাতি মুসলমান, আমাদের দেশে জাতি বলে, ধর্ম মুসলমান লেখা যায়, দলিল লেখক লেখে। আমি পেশার কথা তখন হয়তো বলছিলাম না, হয়তো পেশাটাও থাকে উনি কি করেন। তারপরে আমরা বলছিলাম যে জাতীয়তা থাকে, এখানে দেওয়া হয় নাই, কিন্তু এটাও দেওয়া যেতে পারে যে জাতীয়তাটা কি বাংলাদেশি। তারপরে হচ্ছে ধর্ম তো আছেই, পিতা মাতার নাম তো পাইলাম। আগের দলিলগুলোতে শুধু পিতার নাম থাকতো, এখন একটা আইন আছে যে মাতার নাম দিতে হয়, কারণ উনি তো এই দুজনের সন্তান, অনেক এই জন্য মাতা পিতা দুজনের নামে দিতে হয়। এরপর হচ্ছে পেশা কি করেন, তারপরে ঠিকানা। শাকিল হচ্ছে গ্রাম। এই দলিলের এই ভাষাগুলো আমরা বুঝি না অনেকে, আমরা আধুনিক মানুষগুলো অনেক বেশি বুঝি না, যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে থাকি না, পড়ালেখা করে আমরা শহরে থাকি, তারা কিন্তু শাকিল কথাটা বুঝি না। এই শাকিল মানে হলো গ্রাম। চর দেহুন্দা এটা একটা জায়গা, থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ, এটা একটা জেলার নাম আমরা জানি। ওই জেলার একটা থানা আছে, তার নাম হলো করিমগঞ্জ। চর দেহুন্দা জায়গার নাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে। শাকিন্দা গ্রাম, এটা আমরা জানলাম, এই ঠিকানাটা দেওয়া আছে। আমরা আধুনিক দলিলে এভাবে না দিয়ে, এখন তো আপনি যদি আইনজীবী হিসাবে সম্পাদন করেন, এরা দলিল লেখকরা প্রশিক্ষিত মানুষ, তারা এভাবে করে থাকেন। আমরা একটু স্পেসিফিক ভাবে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এভাবে দিব। আর এটা যেহেতু আগে করা হয়েছিল 1997 সালে, তখন কিন্তু ছিল না, এই জাতীয় পরিচয়পত্র ছিল না। এখন জাতীয় পরিচয়পত্র নাম্বারটাও দিয়ে দিতে হয় সাথে, এটা বাধ্যতামূলক। এখন এই জাতীয় পরিচয়পত্র বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক, এর মধ্যে এইটাও একটা। দ্বিতীয় পক্ষ সাইফুল ইসলাম ওরফে জিনু মিয়া। আমাদের বিভিন্ন ওরফে থাকে নাম, মানে প্রচলিত নাম থাকে, আমাদের পড়ালেখা কম জানা মানুষদের এগুলো বেশি থাকে। লোকমুখে নাম হলো জিনু মিয়া, কিন্তু তার অরিজিনাল পরে যখন করা হয়েছিল জাতীয় পরিচয় সাইফুল ইসলাম এবং তাকে। পিতা মৃত আব্দুল কাদির, জাতি মুসলমান, পেশা গৃহস্থী, অর্থাৎ তিনি কৃষিকাজ করেন। শাকিল মানে গ্রাম, চর দেহুন্দা, থানা করিমগঞ্জ, একই জায়গার মানুষেরা। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে অত্র এওয়াজ বদল দলিলের বর্ণনা লিখিতে আরম্ভ করিলাম যে, আমি প্রথম পক্ষ নিম্নলিখিত তফসিলভুক্ত 1 নং চৌহদ্দিভুক্ত জমিতে খরিদা সত্ত্বে সত্যবান মালিক থাকিয়া দখলীয় বটে। আমি দ্বিতীয় পক্ষ 1 নং তফসিল বটি, আমি দ্বিতীয় পক্ষ 2 নং তফসিল বর্ণিত ভূমি পৈতৃক সত্ত্বে দখলদার থাকিয়া উক্ত ভূমিতে পূর্ব হইতে চাষাবাদ করিতেছি। এখন আমার প্রয়োজন, এই জন্য আমি বিক্রি করি, এওয়াজ বদল করিতেছি। এই জায়গাটা আমার প্রয়োজন না, আমি নানাবিধ অসুবিধা করিতেছি, চাষ ভুগিতেছি। এই যে দলিলগুলো আমাদের দেশে হয়, আমি কিন্তু এইটাই আলোচনা করবো। এই দলিলটা কিন্তু অকার্যকর না, এটা কিন্তু সঠিক আছে, এই জায়গার মালিকানা নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই দলিল লেখকরা কিন্তু এই দলিলগুলো সঠিকভাবে লেখে না। একজন আইনজীবী হিসাবে বা আইনের হিসাবে, ল্যান্ড ম্যানেজমেন্টের যে কোর্স করছেন, এই কোর্সের ট্রেইনি হিসাবে, আমি ট্রেইনার হিসাবে আপনাদেরকে বলছি যে আপনারা এগুলাই আপনারা নিজেদের মধ্যে করার সময় আর একটু শক্ত করে দলিলগুলো করাবেন। এই দলিলগুলো সিএস আর এস, আমি যেটা বলছি এভাবে খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার দেওয়া নাই, এভাবে দেওয়া নাই, এগুলো কিন্তু পাওয়া যায় না। আমাদের এই দলিলগুলো এইভাবে হয়, কিন্তু এইভাবে দেওয়া উচিত। মানে যে আমি কিভাবে পাইলাম, আমি কত তারিখে খারিজ করলাম, মানে সবকিছু হচ্ছে এই মানে কোন রকমে তারা সম্পাদন করে ফেলে, মানে বিস্তারিত ভাবে তারা এগুলো কাগজ দেখে না, এগুলো না করে যে আমি এইভাবে ঘরানা বন্টনে পেয়ে ফেলাম, এগুলো কিন্তু সঠিক কথা না। এগুলো নিয়ে পরে প্রশ্ন হতে পারে। যাই হোক, তবে আগে যেহেতু এভাবে করা গেছে এই জন্য এভাবে লিখছেন। যেহেতু 1997 সালের দলিল, এই দলিলটা এই জন্য প্রশ্নবিদ্ধ হবে না। এখন যদি আপনি করেন, এখন কিন্তু এই 25 বছরের বর্ণনা সঠিকভাবে দিতে হবে। হ্যাঁ, এখন আমি বলতে পারি যে তাহলে ওই দলিলটা কি বাতিল হবে না, যদি আগে সম্পাদিত। আমি রিসেন্ট করা একটা দলিল পরে আমি আমার নিজের দলিল থেকে আমি প্রয়োজনে আমি দেখাবো। আমি মূলত আমার ক্লায়েন্টদের দলিলগুলো দেখাচ্ছি, যে দলিলগুলো একটু আগে করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি দ্বিতীয় পক্ষের অনুকূলে চাষাবাদের জন্য বিশেষভাবে দ্বিতীয় পক্ষ আব্দুল লতিফ সাইফুল ইসলাম জিনু মিয়া তার দ্বিতীয় পক্ষকে প্রস্তাব দিলে তিনি রাজি হন। আগামী শুক্র শনিবারে এর মধ্যে এই যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা আপনারা একটু রিভাইজ করবেন, দেখবেন যে আলোচনাটা করবেন, একটু নিজেরা আত্মস্থ করার চেষ্টা করবেন, তাহলে পরে আলোচনাটা, পরে তৃতীয় লেকচারটা কিন্তু একটু
মানে একটু থিওরিটিক্যাল হবে, একটু বেশি গভীরে আমরা আলোচনা করবো। মানে এখন আমরা আলোচনা করছি যেটা, এটা হচ্ছে এমনিতে আমি যখন আমার কাছে কেউ আসে পরামর্শের জন্য তখন আমরা যেভাবে করি এইভাবে, মানে ঠিক একবারে টিচিং লেভেলের আলোচনা না। আগামী থার্ড ক্লাসটাতে একটু আলোচনাটা একটু গভীরভাবে করবো, তখন আমরা আরো মানে আইনের যে গভীরতাটা এটার মধ্যে যেতে পারবে। এখন আমরা জাস্ট দলিল টলিল কিভাবে হয় এগুলো দেখছি। এইভাবেই আপনার দলিলটা সম্পাদিত হয়। দলিলের বর্ণনাটা আছে, এই বর্ণনাতে আমি বিস্তারিত যাচ্ছি না, কারণ আপনাদের নিজেদের কাছে দলিলপত্র আছে, তখন আপনারা দেখে নিতে পারবেন, কারণ এটা তো আপনারা সিট আকারে দেওয়া হবে। আমরা মেন হচ্ছে দলিলটাতে কি কি থাকে এই জিনিসগুলো দেখেন। এরপরে এই যে বর্ণনা, বিস্তারিত বর্ণনা আছে, দুই পক্ষ কিভাবে জায়গা জমি পাইলো এইটা বর্ণনা করছে, অনেক বড় বর্ণনা। এটা হচ্ছে যার জায়গা বর্ণনা বেশি। এরপরে যে বাংলা সন উল্লেখ থাকে দলিলে, এটা আমাদের দেশে একটা প্রচলন, যে বাংলা কত তারিখ ছিল, ইংরেজিতে হতো সাথে সাথে বাংলা কত তারিখ ছিল, এগুলা দলিলে মেনটেন করে বাংলা সন। এভাবে দলিলগুলা হয়। দলিলে যে কতগুলা স্টাম্প লাগছে এগুলা প্রত্যেকটা লেখা আছে এখানে। এটা কিন্তু একটা এই যে মূল্য যেটা 5 টাকা, এই টাকা কিন্তু মূল্য না, কিন্তু মূল্য যেটা আলোচনা করছি ওই মূল্যটা দিতে হবে। এগুলা হচ্ছে স্টাম্প ওখানে পাওয়া যায়, এগুলা দেওয়া করতে হয়, কিন্তু পরে আপনার স্টাম্প ডিউটি আলাদাভাবে দিতে হয়। আচ্ছা, এরপরে আমরা যাই আরেকটা দলিলে যাই, যে দলিলটা আরো ইজি হবে আমাদের জন্য বোঝা। আমি এরপরে আরেকটা দলিলে যাই। আমরা আরেকটা দলিল ওপেন করছি। এই দলিলটা হচ্ছে 4779-83 সালের, যে অব্লিক 83, এর মানে হচ্ছে আমরা বুঝাচ্ছি যে 4779-83 সালের দলিল। এইভাবে কিন্তু আমরা বুঝবো। এখানে কিন্তু দলিল নাম্বার লেখা থাকে উপরে, মানে দলিল নাম্বারটা কত এটা বোঝার জন্য। আমরা অনেক সময় দলিল তালাশি দেই না যে এত নাম্বার দলিল। এই দলিল নাম্বারগুলা আপনারা যারা ব্যক্তিগত দলিল আছে, আপনারা বাবারা হয়তো রেখে গেছেন, আমরা দেখি না। এগুলো কিন্তু লিখে রাখবেন। এখন তো কম্পিউটারের মধ্যে, মোবাইলের মধ্যে সেভ করে রাখা যায়, বিভিন্ন জায়গায় নোট থাকে মোবাইলে, অনেক সহজ, ছবিও তুলে রাখা যায়। এগুলো করে রাখবেন, কারণ এগুলো হারায় গেলে খুব সুবিধা হয়, তখন আমরা খুঁজে পাই না এই দলিলগুলা। নাম্বারগুলো জানা থাকলে তখন কিন্তু অফিস থেকে সহজে এগুলো দিয়ে দিন। এগুলো আমাদের দেশে এখনো এই দলিলগুলা অনলাইনে এভাবে হয় না। এইগুলা খতিয়ানের ক্ষেত্রে হয়েছে, নামজারির ক্ষেত্রে আপনি কিন্তু আপনার নামজারিটা অনলাইনে দেখতে পারবেন। এগুলো আস্তে আস্তে হচ্ছে। আমরা তো একসময় লাইনে দাঁড়ায় বিদ্যুৎ বিল, গ্যাস বিল দিতাম, টিকিট কাটতাম রেলে, এখন আমরা কিন্তু সবই অনলাইনে করতে পারি। এটা আস্তে আস্তে হচ্ছে। আমরা তো উন্নত দেশ, আমরা আস্তে আস্তে এগুলো করা হচ্ছে। এগুলো সব সাবলিস্ট অফিস ঢুকানোটা কঠিন, এগুলো করা হচ্ছে। এগুলো হয়তো বা কয়েক বছর পরে আর এগুলো থাকবে না। তখন আমরা অনলাইনেই আপনার এই নাম্বার দিয়ে সার্চ করলে পাই যাবেন কোন এলাকায় এগুলো নাম লিখে। আচ্ছা, এরপরে 4779 নাম্বার, এটা কিন্তু সাব কবলা দলিল। এটা কিন্তু আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে সাব কাওলা দলিল, এটা বলে যে কাওলা কথা লেখা, সেটা গ্রামের ভাষায় বলে 4779 নাম্বার। এখানে বলা আছে মূল্য 3000 টাকা। 3000 টাকা মূল্য, গ্রামের জায়গা, অনেক আগের বিক্রির জায়গা, এবং দাম কম। এখন হচ্ছে মৌজা চরদেহুন্দা, থানা করিমগঞ্জ, জমি হলো 16%, দলিল হইতে আব্দুল কুদ্দুস, পিতা নাম আব্দুল মতিন, জাতি মুসলমান, আর জায়গার দাম তো একটু কম দেখানো হয়। এই কারণে মূল্যটা কম, কারণ এই মূল্যের উপরে কিন্তু আরো কিছু টাকা খরচ হয়েছে তাদের, যারা এটা দলিল করেছে। এরপরে হচ্ছে জাতি মুসলমান, ব্যবসায় হিন্দু হলে হিন্দু, অন্য ধর্ম হলে অন্য, ব্যবসায় গৃহস্থী, সাক্ষী চরদিগন্ধ, থানা করিমগঞ্জ, জেলা মঞ্চ। দলিল দাতা হচ্ছে আবু তাহের, পিতা আব্দুল রশিদ, জাতি মুসলমান, ব্যবসায় গৃহস্থী, সাক্ষী, এই নাম ঠিকানাগুলো থাকবে। আচ্ছা, এরপর আমরা যাই মূল আলোচনা। এখানে কিন্তু আলোচনাটা একটু ভিন্ন হবে। সেই ওইখানে কিন্তু আওয়াজ বদল, একজন একজনকে জায়গা দিচ্ছেন, আরেকজনের একটা জায়গা দিচ্ছেন, এগুলা বলো না, আওয়াজ বদল করছেন। হেমা বিল আওয়াজ না। আমরা এর আগে যে দলিলটা করছিলাম এটা কিন্তু একটা বিনিময় দলিল। এর আগে যেটা ছিল এটা হলো এই বিনিময় দলিলটাই। এখানে নামটা তারা বলছেন যে আওয়াজ বদল, মানে বদল করছেন, জায়গা বদল করছে। আগের দলিলটা কিন্তু হেমা বিল আওয়াজ না, কেউ কাউকে হেবা করেন নাই কোনো দান, একজন একজনের সাথে সম্পত্তি বদল করছে। যেটা বিনিময় দলিল, এটা আমাদের গ্রামীণ ভাষায় বলে আওয়াজ বদল দলিল, এটা মনে রাখবেন। আমি কিন্তু ওইখানে আইনের ভাষায় আওয়াজ বদল দলিল নামে কোনো দলিল লিখি নাই, কারণ আইনে এমন নাম নাই। অনেক সময় লোকাল ভাবে আরেকটা বলা হয়। এটাও আমি আলোচনা করে দিচ্ছি, যেহেতু আমি আইনজীবী, আমি প্র্যাকটিসও করি, ওখানে আমি দেখছি একজন অনেক আইনের শিক্ষক যিনি প্র্যাকটিস করেন না, তিনি কিন্তু নাও জানতে পারেন। এখন এই আওয়াজ বদল দলিল হচ্ছেন, আওয়াজ বদল মানে হচ্ছে এটা বিনিময় দলিলটা, এটা বিনিময় দলিল আমরা বলি না, আমরা বলি আওয়াজ বদল দলিল। মানে আমি একটা জায়গা দিলাম একজনকে, উনি আমার আরেকটা জায়গা আমাকে দিলেন। আমার এখানে অসুবিধা হয় চাষ করতে, আরেক জায়গায় গিয়ে চাষ করতে, আরেকজনের জায়গার উপর দিয়ে গিয়ে ক্ষেতের আইন দিয়ে আমার যেতে হয়, এই জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে নিম্নলিখিত তফসিল, লেখা সম্পত্তিতে পৈতৃক যুদ্ধ সত্যবান মালিক দখলকার থাকিয়া ভুক্ত স্রোপ করিয়া আসিতেছি, ভোগ দখল করিয়া আসতেছি। এখন আমার বিশেষ টাকার প্রয়োজন হয়। যিনি বিক্রি করেন তার তো টাকার প্রয়োজন হয়, এই জন্য তো তিনি বিক্রি করেন, টাকা ছাড়া তো তিনি বিক্রি করেন না। এই কথাটা লিখে দিতে হয়। বিক্রয়ের কারণ,
তাহলে আমরা দলিলের মধ্যে প্রথমে নাম ঠিকানাগুলো দিব, তারপরে লিখবো আমি এটা ভুক্ত করছি। এখন এই বর্ণনাটা, এটা আগের দলিল তো, এখানে সংক্ষিপ্ত। এখনের যে দলিলগুলা করা হয় এই দলিলগুলোতে বিস্তারিত লেখা থাকে, বিস্তারিত লেখা থাকে যে এই সিএস মালিক ছিলেন অমুক, ও তারপরে এটা আর মালিক হয়েছেন অমুক। এখানে কিন্তু সিএস জায়গার অর্ধেক লেখা থাকবে নিচে, কিন্তু আগে দলিলগুলোতে এই বর্ণনাটা বিস্তারিত ভাবে লেখা হয় না। অমুক অমুকের কাছ থেকে নিছেন, তারপরে তিনি মানে এই যে পৈতৃক ওয়ারিশ মানে হচ্ছে তাদের নামে আর ছিল, এস এ খতিয়ান ছিল। আমরা খতিয়ান গুলা গতকালকে বলেছিলাম যে একটা সিএস খতিয়ান আছে, একটা আর সিএসটা সাধারণত যারা থাকে তখন এখন কেউ তারা নাই, আর যারা থাকে তারা সাধারণত আমাদের পূর্বপুরুষরা হয়ে থাকে, বিশেষ করে আমাদের গ্রামের বাড়ির জায়গাতে। শহরের জায়গাগুলোতে আমরা কিনি, সেক্ষেত্রে হয়তো পিতা পর্যন্ত আমরা মালিকানা পাই, আর অন্য মালিকটা এর আগে পিতা হয়তো যার কাছে কিনেন তার নামে আর থাকে। আর গ্রামে কিন্তু আমাদের দাদাদের নামে আর থাকে, দাদার বাবা দাদা এদের নামে আর থাকে। আরওয়ারটাকে আমরা আইনের ভাষায় বলি এসে খতিয়ান। এই এসে খতিয়ানটা পাকিস্তান আমলে হয়েছিল। এই এসে খতিয়ানটা তখন তার মানে দাদার আমলে, আমরা যদি এখন আমাদের বয়সটা যদি মধ্যবয়স্ক হয়, আমরা যদি খুবই ইয়াং বয়সী হয়ে গেলে আমাদের দাদারও বাবার নামে তাদের নামে ছিল। এই যদি পৈতৃক ওয়ারিশ হয়, পৈতৃক ওয়ারিশ তো ওখান থেকেই আমি পাইছি, উনি এটাই বর্ণনা করছেন যে এই তফসিলভুক্ত মূলতে পৈতৃক ওয়ারিশতে জুত সত্যবান, মানে ওনারা চাচা দাদার ভাইয়েরা তারপরে তার বাপ চাচারা সবাই একসাথে ছিলেন, এভাবে হয়েছিলেন। এরপরে টাকা বিশেষ প্রয়োজনে মানে তার এই অংশটুকু তার মালিকানা আছে। অনেক সময় এই কথাও লেখা হয় সাথে, এখানে এই দলিলে নাই, লেখা হয় যে ঘোরানা আপোষ বন্টনে আমরা এটা পাইছি। এই জিনিসটা এক ধরনের ফাঁকিবাজি, এগুলা করে আমাদের দেশে এই সম্পত্তিগুলার অসুবিধা হয়। ঘোরানা আপোষ বন্টন আবার কি? এখানে সবাই তার মতো করে বলে ফেলেন। আমরা কোর্টে মামলা করতে গিয়ে দেখি সব ভাই আসছে, একমাত্র সব মালিক সেজে যান অনেকে, কিন্তু বন্ডারে বাদ দিয়ে দেন। এগুলোর জন্য কিন্তু এই মামলাগুলো হয়, অসুবিধা সৃষ্টি হয় পরে। আচ্ছা, যাই হোক, এই জন্য এখন থেকে ভবিষ্যতে কিন্তু এই সমস্যাগুলা ক্রিয়েট হলে ইজি সমাধান করা যাবে। কারণ এখন কিন্তু চলে নেওয়া না করলে ইয়ে করা যায় না, মানে না খারিজ করা যায় না, খারিজ না করলে আমরা সাবরেজিস্ট্রি হয়েছে দলিল রেজিস্ট্রি করা যায় না। এখন রেকর্ড না থাকলেও করা যায় না, যার রেকর্ড আছে তিনি করতে, রেকর্ডে ভুল থাকলে সংশোধন করে আসতে হবে কোর্টে মামলা করে। আচ্ছা, যাই হোক, দলিলের যে ধরনটা এটা আপনার তো এই দলিলগুলাও আপনাদের হাতে আসবে, বর্তমান দলিলও আসবে। আমি পরবর্তীতে একটা বর্তমান দলিলও দেখাবো, সবগুলোর বর্তমান দলিলও দেখানো যাবে। এখন আমি পুরনো দলিলগুলো দেখাচ্ছি, কারণ পুরনো দলিলটাও আপনাদের কাছে আসবে। কারণ আপনারা যখন আপনাদের মালিকানার কাগজপত্র খুঁজবেন তখন আপনার দাদার দলিলটাও আপনি দেখবেন, বাবার দলিলটাও দেখবেন, লোন তো আগে কিনছিল। টাকার বিশেষ প্রয়োজন পড়ায় বর্ণনা এখনো তাই, এখন আর কি একটু স্পেসিফিক ভাবে লিখতে হয় এটাই। আর এখন কম্পিউটার হয়, এখন এই দলিলগুলা আপনার সই বইনকলগুলা কিন্তু হাতে লেখা থাকে না, কম্পিউটার থাকে। আমাদের এই দলিলে সবচেয়ে বেশি আমরা আইনজীবীরা যে অসুবিধায় পড়ি সেটা হচ্ছে এই ভাষা, মানে লেখা, হাতে লেখা বুঝি না। এখানে হাতে লেখাটা মোটামুটি স্পষ্ট আছে, অনেক সময় আরো অস্পষ্ট থাকে, বিশেষ করে মেইন দলিল, এই দলিল লেখকদের হাতে লেখা ভালো না থাকলে বোঝা যায় না। এখন কিন্তু সব কম্পিউটার হয়, এখন কম্পিউটার ছাড়া কোনো কাজ নাই, টাইপও করা যায় না, টাইপেও বোঝা যায় না অনেক কিছু, এমনি ইজিলি বোঝা যায়। আচ্ছা, এরপরে খরিদ করতে ইচ্ছুক হয়, দলিল গ্রহীতা খরিদ করতে ইচ্ছুক হয়েছেন, মানে যিনি ক্রেতা ইচ্ছুক না হলে তো বিক্রি করা যাবে। তারপরে আমরা দুজনে মিলে স্থির করলাম 3,000 টাকা। 3,000 টাকা উনি আমাকে দিলেন। যদি আমরা এখন বর্তমানে একটু যুগের সাথে কিছু পরিবর্তন আছে, এখন আমরা বলি এত নাম্বার চেকে দিলেন, টাকাটা চেকে দেয়, চেকটা দেখাইতে হয় সাবরেজিস্ট্রারকে। আর আগে তো নগদ অর্থটা দেখাইছে। এখন জায়গার দাম বাড়ছে, এখন তো 3,000 টাকার জায়গা নাই, জায়গা গ্রামের জায়গা অনেক দাম, লক্ষ লক্ষ টাকা বিক্রি হয়। এখন 1 লক্ষ টাকা তো এভাবে ইয়ে করা যায় না, আমরা এভাবে দিই না, সাধারণত চেকের মাধ্যমে দিই ব্যাংকে। এইটা আবার খোঁজ নিয়ে ব্যাংকে জানা যেতে পারে যে চেকটা টাকাটা আছে কিনা, এটা দলিল সম্পাদনের আগেও জেনে নেওয়া যেতে পারে যে টাকাটা আছে, আগ মুহূর্তে জেনে নেওয়া যেতে পারে। তখন আমরা এই চেকটি পাইলে চেকটা তখন নিয়ে ভাঙে আনলেই টাকাটা পাবো, এটা হচ্ছে বিষয়। এটা তখন চেক নাম্বার, কোন ব্যাংক, সোনালী ব্যাংক, অমুক শাখা, এগুলো লেখা থাকবে। তারপরে চেকটার সাথে দেওয়া হবে দলিলের সাথে, প্রথম দলিলটা সম্পাদিত হবে, এটা এখানে উল্লেখ থাকবে। আচ্ছা, এরপরে অত্র হাজিরানা মজলিসের মোকাবেলা, এগুলো আমাদের লোকাল টার্ম, আমাদের স্থানীয় ভাষা আমাদের দেশে। হাজিরা মজলিসের মোকাবেলা মানে হচ্ছে উপস্থিত যে সাক্ষীরা তাকে তাদের মোকাবেলায়, মানে তাদের উপস্থিতিতে, মোকাবেলা মানে উপস্থিতিতে নগদ 1 তোরাতে, মানে একসাথে পেয়ে গেছে। 2 তোরাতে হলে 2 তোরাতে লিখবেন, এগুলো আর কি বুঝিয়ে পাইলাম, টাকা পাইলাম। তারপরে আমি এই টাকা আদান কাবে, যিনি আমি নিজে টাকাটা হাতে নিয়ে তারপরে সাবকাওলা দলিল করে দিলাম। এই অর্ধ হইতে আমার কিন্তু আর কোনো সত্য নাই, এবং আমার এই যে কোন রকমের মালিকানা আমার নামে থাকবে না। আপনার নামে মালিকানা নাম জারি করে নিতে পারবেন, আমরা একটা নাম জারি করতে দেখবো কিভাবে নাম জারি হয়। এবং আপনি এটা ভোগ দখল করবেন নিজে, আপনার উত্তরাধিকার সূত্রে আপনার পুত্র পুত্রাদি, মানে আপনার সন্তানরা, সন্তান নাতিরা নাতিপুতিরা সবাই ওয়ারিশান ক্রমে
ভোগ দখল করতে পারবে, দান করতে পারবে, বিক্রয় করতে পারবে, ইত্যাদি ইত্যাদি, মানে সব ধরনের হস্তান্তরের অধিকার নিয়ে তারা এটা মালিকানা পাবে। আপনি পাবেন, আপনার মানে এটা চলতেই থাকবে মালিকানাটা, যদি আপনারা কোনো ট্রান্সফার না করেন। মানে এইভাবে বর্ণনা করে দেওয়া হয়, ফাঁক ফুকর না থাকে, আইনে কিন্তু ফাঁক ফুকর রাখা যায় না, এই জন্য দলিলগুলো এইভাবে করা হয়। অর্থাৎ এটা আমি একেবারে মালিকানা ছেড়ে দিলাম, মানে শর্ত নাই কোনো, একেবারে নিঃশর্ত ভাবে আমি মানে সবটা দিয়ে দিলাম, মানে এটা ইমিডিয়েট ট্রান্সফার করতে হবে। এখানে শর্ত একটাই যে টাকা টাকা পেতে হবে আমার, আমি টাকা নিব, টাকা হাতে পাইছি, এটা 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 পূরণ হয়েছে, প্রতিদান নিয়েছি আমি, টাকার বিনিময়ে আমি আমার সম্পত্তিটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এই এই জায়গাটা মানে নিষ্কণ্টক আছে, মানে কোনো নির্দায় আছে, এটা কোনো মর্টগেজ করা না, এটা কোনো মানে কোনো মামলার মধ্যে অন্যরা মানে আটকায় রাখছে এমন কিছু না, মানে এটা কোনো ইয়ে না, মানে বেদখল না, এটা আমার দখলে আছে, এই জায়গাটা আমি দিয়ে দিলাম। এরপরে ইতি সন বাংলা 1390 এগুলা, মানে বাংলা তারিখ এগুলা উল্লেখ করা থাকে। এই যে আপনার দলিল, এরপরে এই দলিলের এই বিভিন্ন সাক্ষীদের নাম টাম এগুলা লিখে এরপরে দলিল শেষ। এরপরে যে বর্ণনাগুলো থাকে এগুলো হলো সব 26টি অফিসের কথা, এগুলা ওনারা সব দলিলেই একই রকম ভাবে লিখে দেন, শুধু এখানে কিছু মোজা টোজা এগুলোর নাম এগুলো থাকে, এগুলো চেঞ্জ হয়, আর সবকিছু একই থাকে। এই যে এরপরে এই যে এগুলা সবই হলো আদালত ইয়ার ভাষা, 26টি অফিসের বিষয়গুলো আমাদের জানার বিষয় না। এখানে কারা কারা স্বাক্ষর করছে তাদের স্বাক্ষরগুলো আছে, নকলকারী, নকল তুলনাকারী, এগুলা। আমরা দলিল তো দুইটা তিনটা দেখলাম, আমরা কিন্তু সাবকওলা দেখলাম, বিনিময় দলিল দেখলাম, এবং কয়েকটা দলিল আমরা দেখলাম। এখন আমরা খতিয়ান, এই যে আমরা বলছিলাম গতকালকে ক্লাসে যে সিএস খতিয়ান আছে, এসএ খতিয়ান আছে, তারপরে আছে হলো আরএস খতিয়ান। আমি আজকে ক্লাসটা বেশি লেন্দি করবো না, আর এই খতিয়ানগুলো দেখাই শেষ করে ফেলবো। এরপরে আমরা এসএ খতিয়ানটা যেটা আছে এটা আমরা দেখাচ্ছি, প্রথম সিএস খতিয়ানটা পরে আছে আর কি, আমি দেখাচ্ছি। এসি খতিয়ানটা আগে চলে আসছে, যদিও সিএস খতিয়ানটা হচ্ছে আগে। এসি খতিয়ানে যেগুলো থাকে, এসি খতিয়ানটা যেহেতু পাকিস্তান আমলে হয়েছিল তখন কিন্তু এই অনেক জেলা কম ছিল, এইগুলা ছিল না, এই জন্য যে ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ আবার থানা করিমগঞ্জটা কিন্তু কিশোরগঞ্জ জেলায় পড়েছে, কিন্তু এখানে আছে ময়মনসিংহ জেলা। আগে বৃহত্তর জেলাগুলো যে ছিল এগুলো আছে, যাই হোক। তারপরে জেল নাম্বার, মৌজা, এগুলো এখানে এই যে আগে যারা মালিক ছিল তাদের নাম বর্ণনা করা থাকে। এই যে এখানে দেখবেন এই যে ধীরেন্দ্র চন্দ্র ভৌমিক, এরা ছিল আগের মালিক, অতসত্রের বিবরণ ও দখলকার, এই মালিকদের নাম বলা আছে। এটা কিন্তু একটা প্রথম পৃষ্ঠায় বলা আছে যারা আগের মালিক ছিল, এবং অতসত্রের বিবরণ এটা হচ্ছে আগের মালিক, এরপরের মালিক হচ্ছে এরা, এদের নামে হচ্ছে এই খতিয়ানটা। এই খতিয়ানটা হচ্ছে এদের নামে। এই নিচে যারা আছে যে বীরেন্দ্র চন্দ্র ভৌমিক, এখানে আবার কিছু মুসলমান লোক আছে, আব্দুল মন্নাফ, এই যে এরা হচ্ছে গৌরমোহন দাস, সদয় চন্দ্র সরকার, এরা হচ্ছে মেনলি হচ্ছে এই এসএ খতিয়ানের মালিক। আর এর আগে যারা মালিক ছিল তাদের না, তাদের সিএস মালিক হতে পারে, বা এরপরে মালিকানা যারা ছিল তাদের। এরপরে এই জায়গার দাগের নাম্বার, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আপনার দলিল কিন্তু এই দাগ নাম্বারগুলো থাকতে হবে যদি আপনি এখান থেকে আবার ট্রান্সফার করেন আরেকজনকে দেন। এবং আমরা যে দলিলগুলো আছে এর সাথে মিলায় দেখবো, যেটা এই দাগ নাম্বারটা বললেই কিন্তু এটা কোন খতিয়ানে পড়ছে এটা কিন্তু বলে দিতে পারে, এই ভূমি অফিসে বলে দিতে পারে। এখন কিন্তু এই খতিয়ানগুলো সরাসরি আপনি দেখতেও পারেন অনলাইনে, কোন পোর্টালে গিয়ে দেখা যায়, এটা আমার পরবর্তী লেকচারে থাকবে। পোর্টালে আমি ঠিকানা দিয়ে দিব, লেকচার শিটের মধ্যে আপনাদের কাছে যাবে, তখন আপনার এই পোর্টালে সার্চ দিলেই আপনারা এগুলো জানতে পারবেন। এগুলো আপনারা ইউটিউবে গেলে অনেক মানুষের লেকচারও পাবেন, কিভাবে খতিয়ান দেখা যায়, কিভাবে নামজারি করতে হয়। আমি তো মূলত আইনের শিক্ষক বা আইনজীবী হিসাবে এটা বলি, এটা আসলে টেকনিক্যালি যে যারা কাজগুলো করেন, আমরা অনেক কিছু দেখি না, যে কিভাবে অনলাইনে রেলের টিকিট কাটতে হয়, এরকম ভাবে গিয়ে আপনারা দেখবেন, ইউটিউবে বিভিন্ন লেকচার আছে, তখন আপনারা জানতে পারবেন। ওনারা তো গভীরভাবে আইনের বিষয়টা আলোচনা করবেন না, ওনারা আলোচনা করবেন বাস্তবে প্রসিডিউরটা কি, মানে কোন অফিসে যাইতে হয়, কিভাবে করতে হয়, বলে দিন। এই যে তখন আপনারা এগুলা কিভাবে নিতে হয় এগুলো জানবেন। আপনারা এই দলিলের যে দাগ নাম্বারটা, এই দাগ নাম্বারটা কিন্তু এই খতিয়ানে থাকে, ভূমি অফিস কিন্তু এটা জানে, তারা কিন্তু সেই হিসাবে রেকর্ড রুমের এটা জানে, রেকর্ড রুমে খতিয়ান দলিল দেখায় আবেদন বললে তারা তখন এই দাগ নাম্বারটা, যেই খতিয়ান, এই খতিয়ানটা, এটা কিন্তু একটা খতিয়ান, একটা জায়গার উপরে খতিয়ান অনেকগুলো দাগ নেওয়া হয়। আপনার তো অনেক সময় একজনের কয়েকটা, যিনি বেশি বড় লোক মানুষ, তার কয়েকটা জায়গা এই পুরা খতিয়ানটার মালিকানা থাকে, পুরা খতিয়ানের মালিকানা একলাও থাকে, আবার একাধিক মানুষেরও থাকে। কারণ একটা এলাকা নিয়ে একটা খতিয়ান এমন করা হয়, একটা এলাকারও ভাগ করা হয়, এলাকা বড় হইলে এইটা মানে সরকার যেরকম মনে করে এভাবে করে। যদি এলাকাটা বড় হয় তাহলে
অনেকগুলো হয়, আর নাহলে একটা ছোট এলাকা হলে এটা পুরাটাই একটা খতিয়ানের মধ্যে চলে আসে। এবার করা জমির পরিমাণ এবং জমির রকম, যে জমি কি ধরনের, আমি কালকে বলছিলাম যে জমির বিভিন্ন ধরনের মধ্যে কিন্তু এগুলো খতিয়ানের মধ্যে থাকে। আমরা বলছিলাম যে নামা জায়গা না কান্দা জায়গায়, কান্দা এটা একটা আমাদের লোকাল টার্ম, মানে এটা হলো মানে ভরাট করা জায়গা, এটা ইয়ে না, মানে ডুবা জায়গা না, নিচু জায়গা না। কান্দা মানে এটা ক্ষেত জমি, কৃষি কাজ হয় এমন একটা জায়গা। এটা মানে উঁচু জায়গা, মানে একেবারে বাড়ি করার জন্য উঁচু না, কিন্তু এটা মানে চাষ করার জন্য যথেষ্ট মাটি ভরাট আছে এমন একটা জায়গা। এই জায়গাটা হলো মূলত জমির জায়গা। জমির জায়গাগুলো তো বাড়ির মতো উঁচু থাকে না, কিন্তু একেবারে ডুবা জায়গা না, এগুলোকে বলা হয় কান্দা। এখানে বলা আছে কত একর কত শতাংশ, এগুলো তো খুবই সাধারণ বিষয়, এগুলো আমরা জানারই কথা। আমরা জানি 100% হলো 1 একর, এখানে 1 একর 44%, টোটাল মিলে হয়েছে 2 একর 95%, মানে 295% জায়গা উপরে এটা হয়েছে। এরপরে আমরা আরএস খতিয়ানে যাই। সিএস খতিয়ানটা মনে হয় সবার শেষে আছে। আরএস খতিয়ানটা নিয়ে কিন্তু এখন কোর্টে মামলা হচ্ছে। এই আরএস খতিয়ানের মামলার সময়সীমা শেষ হয়ে গেছে, এখন কিন্তু আরএস ট্রাইব্যুনালে কোনো মামলা করা যায় না। এখনো পর্যন্ত যারা আরএস খতিয়ানের সরকারি বিষয়ে অসুবিধা আছে, তারা যদি মামলার জন্য আপনার কাছে জানতে চায় বা আপনার নিজের যদি এমন থাকে, তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা আইনজীবীর কাছে যাবেন, আইনজীবী একটা ঘোষণামূলক মামলা করতে পারে কোর্টে, আপনার দলিলপত্র দিয়া যে এই জায়গাটা আমার, এভাবেও জায়গাটা পাওয়া যায়। যেহেতু আরএস ট্রাইব্যুনাল গঠনের সময় একটা টাইম দেওয়া হয়েছিল, এটা একটা শেষ হয়ে গেছে, তখনই তো অনেক মামলা হয়েছিল আমাদের দেশে, এখনো মামলাগুলো পেন্ডিং আছে, এখনো চলছে, অনেকে সংশোধন করে নিয়েছেন। এটা হলো সর্বশেষ যেটা আমাদের দেশে হয়েছিল। আমাদের দেশে অত্যন্ত দুঃখজনক যে অনেক আরএস মামলা আমাদের দেশে ফাইল হয়েছে, কারণ অনেক জায়গার উপরে মানুষ ভুল রেকর্ডের শিকার হয়েছে। এটা আমাদের জরিপ কর্মচারীরা, সরকারি কর্মচারীরা সঠিকভাবে জরিপটা করে নাই। এটা খুবই দুঃখজনক। এগুলো আসলে অনলাইনে গেলে এই ভুলগুলা কমে যাবে। এই আরএস খতিয়ানটা একটু সহজভাবে থাকে, এটা 1 পৃষ্ঠাতেই হয় এখন, আগে 2 পৃষ্ঠা হয়তো। এই যে আলিকা বানু এরা মালিক কারা, এই আরএস খতিয়ানে কারা মালিক, এটা সরাসরি এটা উল্লেখ থাকে। এরপরে এই রাজস্ব, এটা সরকারি কিছু থাকে না। এরপরে হচ্ছে অংশ, এই যে এখানে তো কয়েকজন মালিক, কার কত অংশ, এটা অঙ্ক করে বের করছে, এটা জাস্ট অঙ্কের বিষয়, যে টোটালের মধ্যে তার পরিমাণ কতটুকু আর তার পরিমাণ কতটুকু। এই যে এখানে জং মানে কি, যে এগুলো কিন্তু জানার বিষয়। জং মানে হলো স্বামী। এগুলো আইনে কিছু উদ্ভট শব্দ আছে যেগুলো আইনজীবী বা আইনের বিষয় ছাড়া অন্য মানুষ বুঝে না। এগুলো একজন মানুষ পিএইচডি দাঁড়িয়ে হলেও কিন্তু জানবে না। এই জন্যই তো এই লেকচারটা, এই লেকচার কিন্তু আপনারা এগুলাই জানবেন। দং মানে হলো দখলদার, দখলদার হলো মালিকা বানু, আর মালিকার মানুষ স্বামী হলো জং মানে স্বামী, তার নাম হলো আব্দুল মুতালিব। ইব্রাহিম মিয়া হলো আরেকজন মানুষ, তিনিও দখলদার, তিনি হইল 0.28 মালিক, আর তিনি হলো 0.72% মালিক। তারপরে পিতা হইলো আক্কাস আলী, ইব্রাহিম মিয়ার পিতা, আর উনি তো মহিলা মানুষ, ওনার স্বামীর নামটা দিচ্ছেন, ওনার স্বামী হলো আব্দুল মুতালিব। এরপরে হলো সাংনি, সাং মানে হলো আমরা জানছি, সাং মানে হলো শাকিন, শাকিনের সংক্ষিপ্ত রূপ। শাকিনটা কি এটাই আমরা বুঝি না, কারণ শাকিনটা হলো গ্রাম বা মহল্লা। এটাকে বলে শাকিন, সেটাকে আবার সংক্ষিপ্ত দলিলে সাং বলা থাকে। এই ভাষাগুলো আসলে আমাদের সরকারি চেঞ্জ করা উচিত, এগুলোর জন্য আমাদের অনেক অসুবিধা হয় বুঝতে। তবে আমরা যদি এই কোর্সটা করি আমাদের অসুবিধা, আমি চাইলে তো আরেকটা চেঞ্জ করে ফেলতে পারবো না, এটাই থাকবে, বা আমরা যখন আগের দলিলগুলো দেখবো এটাই থাকবে। এই জন্য আমাদেরকে এটা শিখে নিতে হবে। আগে তো আরো সুবিধা থাকতো, এগুলা অন্য একটা চিহ্ন থাকতো এগুলাতে, এগুলোর মধ্যে কত গন্ডা, কত করি, কত করা জায়গা, এগুলা বলা থাকতো। এখন এগুলা নাই, এগুলার হিসাব নাই, এখন এগুলা আমেরিকান হিসাব, এগুলা বিদেশি হিসাবগুলো আসছে, এই জন্য এগুলা সঠিকভাবে উল্লেখ থাকে। এখন এই কত শতাংশ একর এগুলাতে উল্লেখ থাকে, এগুলা এখন সহজ হয়েছে। অনেক আগের খতিয়ান এগুলো পাওয়া যায়। এগুলো অবশ্য আমাদের লেকচারের ভিতরে অন্তর্ভুক্ত না। আমরা যখন আইনজীবীর কাছে আসে তখন আমাদের এগুলো বুঝাই দিতে হয় যে এই যে এখানে কিন্তু এগুলো আছে, সিএসএ পাবেন, এই যে দেখেন এগুলা কত গন্ডা, কত এই যে এই বিষয়গুলোর উপরে আমি প্রয়োজনে একটা শীট আমি আপনাদেরকে একটা দিয়ে দিব, যে এগুলা দিয়ে কিভাবে বুঝবেন যেটা কত শতাংশ। এটা আমার করা নাই, আমি পরবর্তীতে আমি একটা শীট বানায় দিয়ে দিব, আমার তা আগামী সপ্তাহে লেকচার, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। আমি এখন এটা লক্ষ্য করলাম এবং ভাবলাম যে এটা দিয়ে দেওয়ার দরকার, কারণ আপনারা যখন সিএস দেখবেন তখন কিছুই বুঝতে পারবেন না, তখন প্রাথমিকভাবে যেন বুঝতে পারেন। আচ্ছা, তারপরে এই সিএস এর মালিকগুলো আমাদের দেশে তো একসময় হিন্দু লোকরা বেশি ছিল ওই বাংলাদেশ অঞ্চলটাতে, তখন এই তাদের নামে সিএস এইগুলা ছিল। এই পারিমোহন দাস তখন মুসলমান নাম করে পাবেনই না বেশি একটা খুঁজে। সিএস এর মালিক এটা অনেক আগে তখন ছিল, এটা হচ্ছে উপরিস্থিত মালিক, আগে যারা মালিক ছিল, তারপরে হচ্ছে অর্থসূত্রে এখন মালিকানা কার, মানে সিএস এর সময় কার, সিএস এর আগেরটাও সিএস এর মধ্যে টানা হয়েছে। এই সিএস নিয়ে কিন্তু কোনো মামলা করা যায় না, মানে আপনার কোনো মামলাতে সিএস এর আগে কে মালিক ছিল এটা দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে এই সিএসটা 2 পৃষ্ঠায় হয়, টোটাল জায়গায় 1 একর 37 শতাংশ এটা আছে সিএস।
যেখানে যে দাগ নাম্বারগুলো তো বলাই আছে। এই হলো আমাদের টোটাল এই CSR। এরপরে আমরা দেখি আর কি আছে। আমরা নামজারি খতিয়ানটা একটু দেখাই, তারপরে আমাদের লেকচারটা শেষ করে ফেলবো। লেকচারটা আজকে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের পরবর্তী লেকচারটা হবে হচ্ছে আগামী, আপনাদেরকে জানাই দেওয়া হবে আগামী শুক্রবার, অর্থাৎ ইলেকশন হবে তো বৃহস্পতিবার না, আগামী শুক্র শনি রবি এই 3 দিনে শেষ করে দেবো। অর্থাৎ আগামী এই সপ্তাহে এই রবি থেকে বৃহস্পতি ক্লাস হচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা দলিল যেটা আমি দেখাইছিলাম না, এই দলিলটা এখন পেয়েছি। এই দলিল একটু দেখেন, না দাবি দলিল। এই না দাবি দলিল, যে দলিলগুলো সবসময় এভাবে স্বাক্ষর করতে হয়। না দাবি দলিল সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি, এখানে আর বিস্তারিত কিছুতে না যাই। এই দলিল নাম্বার বলা আছে, এটা কিন্তু সই মোহর নকল আরেকটা না দাবি দলিল। না দাবি দলিল তো আমরা জানি যে আমি দাবিটা ছেড়ে দিচ্ছি, যে পরবর্তীতে আমি আর দাবি করবো না, তাহলে এটা আমি আর বিস্তারিত গেলাম না। এরপরে আমরা যেটা দরকার বেশি এটাতে যাই, যেটা আমরা তো দলিলগুলো জানলামই। এখন আমরা নামজারি খতিয়ানটা কি জিনিস এটা একটু দেখে নিই। নামজারি খতিয়ানে 2টা অংশ থাকে। এখন এটা কম্পিউটার হয়, আগে হাতে লেখা থাকতো। একটা হচ্ছে ডুপ্লিকেট কার্বন কপি, আর একটা হচ্ছে ডুপ্লিকেট কার্বন কপি জিনিসটা কি এটা অনেকে বোঝাতে, এটা কি বলা হয় DCR। আপনি যখন নামজারির আবেদন করবেন, নামজারির আবেদন করলে আপনি যে ফিসটা জমা দেবেন, এখন 1170 টাকা লাগে। আমার একটা এই লেকচার পরে আসবে, এই লেকচার শিটে এটা লেখা থাকবে, আমি আলোচনা করব নামজারিতে এখন কিভাবে কত টাকা ফিস দিতে হয়। আগে আর কম ছিল, এই জন্য এখানে দেখেন কম আছে, 245 টাকা ছিল, এখন 1170। কিন্তু আমরা যখন নামজারি করতে যাই, আমরা কোনো দালাল ধরলে দালাল বলবে 5,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, বলবে এটা টাকাগুলো নিজেই পকেটে নিয়ে নিই। আমরা কিন্তু এখন অনলাইনে আপনার বিভিন্ন লেকচার আছে, আমাদের এই SGDD একাডেমি থেকেও লেকচার আছে, আপনি ইউটিউবে আরো বিভিন্ন মানুষের লেকচার পাবেন। আপনি সার্চ দিবেন যে নামজারি কিভাবে করতে হয়, এটা জেনে নিতে পারবেন নামজারি সিস্টেমগুলো কি। এবং আমার পরবর্তী আলোচনার মধ্যে নামজারির কথা সিস্টেমটাও বলা থাকবে, সঠিকভাবে বলা থাকবে। এরপরে অনেক সময় তো লেকচারটা মনে থাকে না, তখন বাস্তবে যখন আপনি নামজারিটা করবেন তখন আপনার আবার এমন একটা লেকচার দেখে নেবেন, তাহলে সহজ হবে। আর এখানে আমি নামজারি যে খতিয়ানটা আপনাকে দিবে সেখানে কি থাকবে সেটা দেখাচ্ছে, কারণ আমাদের আইনজীবীর কাছে তো মানুষ এটা নিয়ে আসছে এটা নামজারি। এবং আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানেন বা আইনের শিক্ষার্থী হন, আপনার এটা দেখতে হবে। অর্থাৎ DCR এটা হচ্ছে রসিদ, এই রসিদের মধ্যে আপনি নামজারি যে ফিসগুলো এগুলো বর্ণনা থাকবে, আর এটা হলো নামজারি খতিয়ান। এই 2টা জিনিস থাকবে। এই 2টা জিনিসের মধ্যে হচ্ছে সরাসরি আপনার নামটাই ঢুকে যাবে। মানে আপনি যখন নামজারিটা করবেন বা আপনার পিতা যদি থাকে বা মাতা থাকে তাদের নামটা থাকবে। এটাই হচ্ছে আপনার যে এককভাবে আপনার নিজেদের পরিবারের জায়গাটা, এটা আপনাদের নামে নামজারি করা। এটা আপনি করে নিছেন যে এটা আপনারা নিজের জায়গা, এটা পেয়েছেন, এটা নামজারি করা আছে। এই নামজারি করা থাকলে তখন খাজনা দেওয়া যায়, খাজনা দিলে এই জায়গাটা বিক্রিও করা যায়। বিক্রি করতে গেলে কিন্তু একজন খাজনার কপি দেখাইতে হয় এবং নামজারি কপি দিতে হয়। দলিলগুলো দিলেই শুধু হয় না, আর খতিয়ানগুলো দিতে হয়। এগুলো সবগুলো নিয়ে রেজিস্ট্রি অফিসে যেতে হয়, নাহলে কিন্তু ঘোরাঘুরি করতে হয়। অর্থাৎ CSR আর RS নিয়ে যেতে হয়, দলিলপত্রগুলো মালিকানা নিজেদের নিয়ে যেতে হয়, সাথে বায়া দলিল নিয়ে যেতে হয়। বায়া দলিল যদি ঘাটতিও থাকে দলিলগুলো নিয়ে যেতে হয়, বায়া দলিলের বর্ণনা দলিলের মধ্যে করে দিতে হয়। এটা হলো বিষয়, যেটা আপনার দলিলে থাকার কথা থাকবে, কারণ আগে কিভাবে পাইছেন এটা দলিলের মধ্যে লেখা থাকবে। তারপরে আপনার এই নামজারিটা থাকতে হবে, নামজারি যার করা নাই তার নামজারিটা করে নিতে হবে দলিল বিক্রি করাতে। যারা আদালত সূত্রে মালিক হবেন সেক্ষেত্রে আদালতের ডিগ্রি দেখায়ও নামজারি করা যায়। নামজারি কিন্তু কয়েকভাবে করা যায়। আপনি পিতা মাতা মারা গেল, তাদের পিতা মাতার ওয়ারিশান হিসাবে আপনার এই তাদের মৃত্যুর সনদপত্র, ওয়ারিশান সনদপত্র পৌরসভা, ভূমি অফিস, ইউনিয়ন অফিস এগুলা থেকে তুলে, ইউনিয়ন পরিষদের কার্যালয় যেটা, ওখান থেকে তুলে সিটি কর্পোরেশনেও আছে, এখান থেকে তুলে তারপরে ইয়ে করতে হয়, এটারও একটা কপি স্ক্যান করে দিতে হয়। এখন সব স্ক্যান করে কম্পিউটার মাধ্যমে দিলেই তার নামজারি করা যায় বা মূল কাজটা করে ফেলা যায়। এরপরে একটু তাকদা দিতে হয় অফিসে, দিলে তারপর নামজারিটা হয়ে যায়। তারপরে আপনারা এরকম দিবে। এখন যে খতিয়ানটা দেয় এটা কিন্তু প্রিন্টেড, এখন এইভাবে থাকে, মানে কম্পিউটার করা। এবং এখন একটা কিউআর কোড থাকে এখানে উপর দিয়ে বা নিচে দেয়া একটা কিউআর কোড থাকে, এটা আগে ছিল না, এই জন্য নাই। তখন আপনি মোবাইলে কিউআর কোড স্ক্যান করলে এটা জেনুইনিটি বুঝে ফেলবেন, যেটা বানোয়াট না অরিজিনাল। এখন দিন দিন এগুলাকে আরো আপডেট করা হচ্ছে, সুন্দর করা হচ্ছে। এরপরে খাজনা কপি ওটা দেওয়া থাকে। আপনি যদি কোনো জায়গা কিনতে যান এগুলো আছে কিনা এগুলো দেখবেন, অর্থাৎ দলিলগুলা দেখবেন। খতিয়ানগুলা তো সে তুলে নিতেই পারবে, না তোলা থাকলে এটা খতিয়ান চিন্তার কিছু নাই, কারণ যদি তার দলিল থাকে দলিলের দাগ নাম্বারের খতিয়ান সে উঠায় দিতে পারবে, মানে এটা সব মানুষই দিতে পারবে। কিন্তু দলিলটা তার থাকতে হবে আর নামজারিটা তার থাকতে হবে, নামজারি এবং খাজনার কপি, তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমি আজকে এই লেকচারটা এখানে শেষ করে দিচ্ছি।